অল্প অল্প ভূতের গল্প সিরিজের ভূত ঠিক ভূতের তথাকথিত বীভৎস চেহারা নিয়ে হাজির হয় না। শুধু ভাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। তারা কোনো ক্ষতি করে না, বরং তারা করে উপকার, দেখায় সহানুভূতি। কখনো তাদের উপস্থিতি সৃষ্টি করে এক মজার পরিবেশ, বা কখনো তারা করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত ও অনুতাপ। এরকমই কিছু বিখ্যাত লেখকের গল্প সাজিয়ে নিয়ে উপস্থিত করব আমরা আপনাদের সামনে। আমাদের পাশে থাকুন, আমরা ভরসা পাব। আমাদের আজকের গল্প অনিশ দেবের লেখা। ঠিক 10টায় ট্রেন এসেছিল। প্রকাশক দেব সাহিত্য কুটির। গল্পটি নেওয়া হয়েছে শুকতারা 101 ভূতের গল্প বই থেকে। অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে এটি আমাদের 23তম প্রয়াস। গল্পটির প্রচ্ছদ অলঙ্করণ শ্রীমান সোহম বাগচি। লোগো ডিজাইন দেবর্ষী শাসমল। অ্যানিমেশন সন্তু কর্মকার। ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড স্পেশাল এফেক্ট ইমন। গল্প পাঠে মাস্টারজি চরিত্রে সব্যসাচী মুখোপাধ্যায়, ব্রিজমোহন শ্রীবাস্তবের চরিত্রে ঈশান সেন, পোর্টার জগমোহনের চরিত্রে স্বর্ণজিৎ বিশ্বাস। সামগ্রিক পরিকল্পনা, প্রযোজনা ও সূত্রধর আমি অনরণ্য। কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী সোহাগ সেন। ঘটনাটা আমি ভুলতে পারিনি। বোধহয় ভোলা যায় না বলেই। আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে, সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনটার নাম সাতবহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধে নেই। সেলসেল লাইনে কাজ করি, নাম না জানা জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশা, মাছি, পোকামাকড় তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো। ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশা, মাছি, পোকামাকড় সেই শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সে শব্দ মোটেও শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝিও না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো,
বারডেহি আর টেহরি অন সোন, এই বেলটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ, তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গিয়েছি গোমো জাংশনে। সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা 9:30 নাগাদ পৌঁছে গিয়েছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, কে জানে, কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরই মন মারা অবস্থায় চড়ে বসেছি বারডিহি টেহরি অন সোন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছবে সেটা গোড়ার থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে এলো। মাঠ ঘাট, গমের ক্ষেত, যা কিছু দেখছিলাম সব মুছে গেল। গাড়োয়া রোড জংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎই কোমরে আটা পেজারটি পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতে মেসেজটা চোখে এলো। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ সেরে তারপর যেন আমি টেহরি অন সোন রওনা হই। ইলেকট্রনিক্স ক্রমেই যে বিরক্তিকর হয়ে উঠছে, পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধে প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমোবো তারও উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভন উকি দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সেই হদিশও পাওয়া গেল পেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে 3 ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবাহিনী। অগত্যা ট্রেন থামতে হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবাহিনীতে। সাতবনের কোনো কাহিনী থেকে এই স্টেশনের নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দায়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে বলি আইএস। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাঁকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্রও বিশ্বাস নেই,
তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় আধার, তার ফাঁক ফোকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেটের সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের উপরে খানিকটা দূরে একটা ছোট খড়গোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ের জোরগুলো প্রায় অকেচো হওয়ার জোগাড়। গায়ের জোরে নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিং আর হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কবন্ধের মতো। তবে মাথার কাছটায় সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতরে দুটো চোখ স্পষ্ট জল জল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কি এই মানুষটা? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় কবন্ধ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকে বোঝালাম যে আমি বারডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15টার আগে কোনো ট্রেন নেই, কারণ ডেহরি অন সোন বারডিহি প্যাসেঞ্জার ওই সময়ই সাতবহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, কোই বাত নেই, আজকে রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনই বিচিত্র ঘরের 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভেতরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা
কান্নাটা যেন বেশ কয়েকগুণ বেড়ে গেল। আজও মনে পড়ে ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু বোর খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটাকে চট করে সামনে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভিজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10 বাই 15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের উপর দিকটা থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানটার বিচিত্র ছায়া পড়েছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের ওপর দিয়ে চলে গেছে সেই দেওয়াল পর্যন্ত। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্যই দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাদিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার। তার পাশে একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরে টক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এ পাশে আরও 2টো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপ্পি মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উড়ছে, পিন পিন করে শব্দ হচ্ছে। ঘরের 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠহাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে। आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে, দিনে না হোক অন্তত রাতের বেলায়। নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে এই কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতে বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের ওপরে আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখে মোটেও চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনের পোশাক আশাক একেবারে 3 রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3 জনের শিক্ষা, দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3 জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ
তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের উপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দোমরানো কোচকানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের উপরে কাঁচা পাকা ছাটা গোফ, ভুরুজোড়া প্রায় গোফেরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটে রুমাল দিয়ে নাকটিকে পাকিয়ে ধরে কষে ছাড়া দিলেন 2 বার। রুমালের পকেটটা রেখে সিগারেটে 2টো টান দিয়ে একটু সামনে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, বসুন বসুন, ওই চেয়ারটাতে বসুন। হাতলে কম্বল ঝোলানো চেয়ারটাকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গে ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না একথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি 2 জন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে 2 জন। বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়েছে টেবিলে মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলিকামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। 2 আঙুলে টিপে ধরা একটা বিড়িতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু 3য় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেবার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোপ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3-পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো 2টো পাথরের আংটি, আর কপালের বাঁ দিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার উপরেই অদ্ভুত ঘরেই 3 জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় বা কি? রাতটা 4 জনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালাম। সিগারেটের শুকটান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, आपको देख के सेल्समैन मालूम होता है। আশ্চর্য, কি করে বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছরে সেলসম্যানের চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বললেন, অবাক হবার কিছুই নাই। প্যাসেঞ্জার দিকে দিকে আমাদের চোখ একেবারে এক্সপার্ট হয়ে গেছে।
তা কি বিক্রি করেন আপনি? হ্যাঁ, আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম যাকে আমার যন্ত্রের কোনোপনা জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক থপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, আমিও একসময় এই লাইনে ছিলাম। সোলার ল্যান্টার্ন মানে সোলার লণ্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনিয়ে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটাং ঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপরে বিশাল পাখাটা তুলে উঠল এপাশ ওপাশ। তার প্লেটের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণের মতো নড়তে লাগল। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহুদূর থেকে ভেসে এল। আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করাতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গে বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কে আবার? জগমোহন, মেরা পোর্টার। আরে, ভদ্রলোকে দেখে আশ্চর্য ক্ষমতা। না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়ার সেই কবন্ধ। আর এখন আমার ডান দিকে জুবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আজ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গে হিচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ছেড়ে বললেন, এ হলো রামাইয়া, গ্যাংম্যান। মানে এক সময় গ্যাংম্যান ছিল, বছর 4 হলো চাকরি ছোড়ে দিয়েছে। কাছাকাছি ঝোপড়ি থাকে। মাঝে মাঝে আমার সাথে গল্প করতে চলে আসে, এই বিরজু বাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে থাকলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম। শুধু রামাইয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল ঘিরে মশার দল পিন পিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এর মধ্যেই ঘড়ি দেখছেন? হ্যাঁ, আপনার ট্রেন তো সেই সুবহ মে। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন সে কথা শুনে। বললেন, এর মধ্যেই বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কি আর কেউ রয়েছেন? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন?
একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের চোখ মুখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন হাসছেন তখন সবকিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একই সঙ্গে বলে উঠলেন, আরে কি পেয়েছেন নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে কি অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করেও ওই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে বসেছিলেন, ঠিক উল্টো দিকে। পেজারের মেসেজ কোনো মতেই ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি গলা খাকারি দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে এই জিজ্ঞাসা চিহ্নটাই জীবনের সার। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া এক সি বিল্লা জানে কই, ভক্তা কে পাছে লাগে সম্মুখ ভাগে সোয়। মানে মায়া আর ছায়া একই। তারপরে শেষটা উনি বিড়বিড় করে কি যে বললেন কিছুই বুঝতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বোটকা গন্ধটা আমার নাকে এসে ছাপটা মারল। আমার গা গুলিয়ে উঠল। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন, না ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, এই মশার চেয়ে বিরক্তিকর আর কিছু নাই। গায়ে কামড় না বসিয়ে যদি আশেপাশে উড়ে বেড়ায় তাহলেও বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে ফেলতে পারে। তাছাড়া কোম্পানির প্রচার তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজি টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে সাতকাহন বক্তৃতা শুরু করে দিলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশন দেখতে পাবেন। এ ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে কয়েকবার নাক টানলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখই কৌতুক। সেটা আমার আইএসের প্রতি তাচ্ছিল্য কিনা সেটা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। তবু আপনি বলছেন যখন, করেন, চালু করেন। শীত ফুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টসে মেইন স্কোরের প্লাগটা গুজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে
অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসএ সুইচ অন করে দিলাম। বিপর্যয় শুরু হলো সঙ্গে সঙ্গে। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি তিনজন মানুষও অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। দু কানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, बंद कीजिए साहब, वो शैतान मशीन को बंद कीजिए। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। দু কানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে কি সব বলছিলেন। রামাইয়াও পাগলা কুকুরের মতো দাপাদাপি করে ঘরময় দৌড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে আমি চট করে আইএস এর সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটায় তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিকে মানুষের কোনো অসুবিধে হবে। তাছাড়া আমার তো কিছু হয়নি। তাহলে এই তিনজন মানুষ এরকম অদ্ভুত আচরণ করলো কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়েছেন, মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারে পিঠে হাত রেখে একরকম যেন ধুকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটার দিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো, কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বহু দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্ত চিৎকারের মতো শোনালো। আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে, চাপা গলায় বলল, এই ট্রেন আ গিয়া, ট্রেন আ গিয়া, ট্রেন আসছে, আমাদের ট্রেন, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি বিন্দুমাত্র কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচুই হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরো ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মুটকে দেওয়া মুরগির মতো শোনালো, আর আর পাটকাঠি ভাঙার মতো মরমর শব্দ হয়ে ওর পেটের উপরে আড়াআড়ি তৈরি হয়ে গেল বিভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল। প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থাতেই এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, এই ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন, ট্রেন এসে গেছে।
মাস্টারজি হাসলেন। উন্মাদের হাসি। হাসতে হাসতে তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকে। কিন্তু কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়ছিল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থাতেই মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়লেন। সিলিং পাখাটা এখন আরো জোরে দুলছে। ওটার ব্লেডের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের চারজনের উপরে। মাস্টারজি চলুন, আর সময় নেই। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে। তারপর আমার বিহ্বল চোখের সামনে তিনটে রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটা। সেখানে নানা জায়গায় রক্তের ছিটে, আর প্রশান্ত ভঙ্গিতে দু চোখ বোঝা। মাস্টারজির ঠোঁট নড়ে উঠল। माया छाया एक से पिला जाने को भक्ता के पाछे लागे सम्मुख भागे सोए। ওরা তিনজন প্ল্যাটফর্মের উপর দিয়ে তীরের মতো ছুটে গেলেন রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আর্ত চিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম। পরদিন বারডেহির ট্রেনে যখন উঠলাম, তখনও পুরোপুরি সুস্থ হয়নি। পোর্টার জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টার ওই এক্সপ্রেস ট্রেনের তলায় पिछले 5 सालों में 3 जन सुसाइड करेছে। मास्टरजी, ब्रिजमोहन श्रीवास्तव और रमाया। जब जिंदा थे तब ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, लेकिन मौत के बाद কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ওই ভাঙা ছোড়া ঘাটটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে। আমাদের ভৌতিক গল্পের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর ও সুগঠিত করে তুলতে সাহায্য করবে। আমাদের গল্পগুলোর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু, সহকর্মী, আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের এই পদক্ষেপ আমাদেরকে 100 ভাগ এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।